সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে এর মধ্যে শতাধিক মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে ফেরত চাওয়া হয়েছে। প্রত্যেক বিপ্লবেরই কিন্তু পরবর্তী যে নতুন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সেফগার্ড করার কিন্তু অনেক উদ্যোগ নিতে হয়। নাহলে কিন্তু বিপ্লবের যে স্পিরিট কিংবা অবজেক্টিভ, সেটাও কিন্তু অনেক সময় ধূলিসাৎ হয়ে যায়। এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যেটা হওয়া উচিত ছিল না সেটা হয়েছে। সেটা কি? জনগণ মারা গেছে প্রায় 1500 বা তার অধিক, ক্ষেত্র বিশেষে 2000 বলা হয়। এতগুলো মানুষকে বুলেটের মাধ্যমে হত্যা করা হলো। কারা হুকুম দিয়েছিল? অসংখ্য মানুষকে, নিরপরাধ মানুষকে আপনার হচ্ছে যে তারা টর্চার করেছে। তো এত বিশাল আপনার হচ্ছে যে যে অপরাধের যে ফিরিস্তি, সেইটা একটা মোরাল একটা রাইট এস্টাবলিশ করে বাংলাদেশের জনগণের, যে এই সরকার এই অপরাধের সাথে সংশ্লিষ্ট শেখ হাসিনা সহ তার নেতৃত্বে যারা ছিলেন তাদের বিচার করার তাদের একটা মোরাল অব্লিগেশন। আদৌ এই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাওয়া সম্ভব হবে কিনা, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এর মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সোমবার দিল্লি হাই কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে এর মধ্যে শতাধিক মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে ফেরত চাওয়া হয়েছে। বিশেষ করে বিচারের সাথে তাকে ফেরত চাওয়া হয়েছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন, যদি শেখ হাসিনাকে ফেরত পাওয়া যায় তাহলে মামলার কাজটা ভালোভাবে শেষ করা যাবে, অর্থাৎ বিচারের কাজটা ভালোভাবে শেষ করা যাবে। এই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আদৌ এই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত পাওয়া সম্ভব হবে কিনা। ধন্যবাদ জুয়েল ভাই। এটা বাংলাদেশের জন্য অনেক অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, কারণ বাংলাদেশে খুব সম্প্রতি যে একটি বিপ্লব ছাত্র জনতার হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে তছনছ হয়ে গেল এবং নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি হলো, এর মধ্যে দিয়ে মনে করেন যে বাংলাদেশের যে একটা চরম অস্থিতিশীলতা, সেটা অনেকটা স্থিতিশীল হয়ে আসছে, শান্তি নিরাপত্তা ফিরে আসছে। তো এখন দেখেন, যে কোনো অপরাধের বিচার হওয়াটা খুব স্বাভাবিক। এটা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও তার মন্ত্রী এবং তিনি নিজেও এই কথাগুলো বলতেন যে সবকিছুই বিচারের আওতায় নিয়ে এসে মানুষকে সেখানে নিরপেক্ষভাবে বিচার করে এটা দেখাতে হবে যে বিচারটা একদিকে নিরপেক্ষ হয়েছে এবং যে অপরাধী, তার যদি অপরাধ করেই থাকে তাহলে তার শাস্তির বিধানের পথটা প্রশস্তিত হয়েছে। সেটা খুবই স্বাভাবিক এবং এটা তো আমরা সবাই চাই। আইনের শাসনের কথা প্রত্যেক সরকারি ক্ষমতায় বলে, কিন্তু এটা প্যারাডক্স যে ক্ষমতা আসলে অনেক সরকাররা ভুলে যায় যে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, মানুষের জীবনের অধিকার, এগুলো কত বেশি মূল্যবান। যার ফলে অনেক সময় আমরা দেখি সরকার এগুলো, কোনো দেশের সমালোচনার সুযোগ না থাকলে সরকার এগুলো বিষয়ে স্বৈরাচার হয়ে যায়। সেক্ষেত্রে মানুষকে জীবন দিতে হয়, ছাত্র জনতাকে জীবন দিতে হয়, রক্তক্ষয় হয়, রাজপথ রঙ্গিত হয় এবং মানুষ বিপ্লবের মধ্যে দিয়ে তখন একটি নতুন ব্যবস্থার দিকে যায়। এই ব্যবস্থাকে যদি আমরা সেফগার্ড করতে না পারি, তাহলে প্রত্যেক বিপ্লবেরই কিন্তু পরবর্তী যে নতুন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সেফগার্ড করার কিন্তু অনেক উদ্যোগ নিতে হয়। নাহলে কিন্তু বিপ্লবের যে স্পিরিট কিংবা অবজেক্টিভ, সেটাও কিন্তু অনেক সময় ধূলিসাৎ হয়ে যায়। সেটা আমরা অতীতের অনেক বিপ্লবে দেখেছি। যেমন রুশ বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম বড় বিপ্লব, কিন্তু তারপরও রুশ বিপ্লব শেষ হওয়ার পর প্রায় 4-5 বছর ধরে সেই দেশের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ লেগেছিল। বিপ্লব প্রতি বিপ্লব, বিপ্লবের পর প্রতি বিপ্লব, এগুলো কিন্তু আসে। হ্যাভিং সেড দ্যাট, এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যেটা হওয়া উচিত ছিল না সেটা হয়েছে। সেটা কি? জনগণ মারা গেছে প্রায় 1500 বা তার অধিক, ক্ষেত্র বিশেষে 2000 বলা হয়। এতগুলো মানুষকে বুলেটের মাধ্যমে হত্যা করা হলো। কারা হুকুম দিয়েছিল? কাদের হুকুমে আমরা সাধারণ মানুষকে রাস্তায়, আমাদের এই পুলিশ কিংবা বিডিআর বা অন্য যারা আছে তারা হত্যা করেছিল? এটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে, কারণ আপনার দেশটা কিন্তু যতখানি রাজনীতিবিদদের বা সরকার, তার চেয়ে অধিক বেশি কিন্তু জনগণের। মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন দিয়ে স্বাধীন পাওয়া যে দেশ, সেই দেশকে জনগণকে হুকুম দিয়ে গুলি করা হবে, এটা হতে পারে না। সুতরাং আমরা এগুলোর তদন্তের মাধ্যমে অবশ্যই নিরপেক্ষ বিচার চাই। এবং শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন এবং সর্বোচ্চ হুকুম দাতা হিসেবে তিনি যেহেতু উপরে বসেছিলেন, এর আগেও তার সময়কালেও হুকুমের আসামি করে কিন্তু আরেকজন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর কিন্তু বিচার হয়েছে। সুতরাং আমরাও দেখতে চাই যে আসলে সত্যিকার অর্থে হুকুম কে দিয়েছিল, কোথায় থেকে এসেছিল। এবং যদি শেখ হাসিনাকে আনা যায়, তিনি যদি উপস্থিত থাকেন, যেটা আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন, এতে বিচার ব্যবস্থাটা আরো বেশি ইজি হয়, সহজ হয়, খুব স্বাভাবিক। কারণ হচ্ছে যে দুই পক্ষই যখন উপস্থিত থাকে, জাস্ট নিউট্রাল তৃতীয় পক্ষ হিসেবে যখন থাকে, তখন কিন্তু মনে করেন যে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট আসে, কথার পিঠে কথা আসে এবং এর মধ্যে দিয়ে কিন্তু সত্য বেরিয়ে আসে। তো চিফ প্রসিকিউটর সত্যি কথাই বলেছেন, যদি শেখ হাসিনাকে উপস্থিত করা যায় তাহলে তার মুখ থেকে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শোনা যাবে এবং তিনি অনেক তথ্য জানেন যেগুলো বের হয়ে আসবে। এর মধ্যে দিয়ে বিচারটা আরো বেশি মানদণ্ডের দিক দিয়ে আরো বেশি নিরপেক্ষ হবে
এবং জবাবদিহিতার সুযোগ পাবে। এখন তাকে ফেরত নিয়ে আসাটা কতখানি সম্ভব এটি একটি বিষয়, কারণ আমরা জনগণ মনে করে যে বিগত 15-16 বছর ধরে এই দিল্লি সরকার বা এই মোদী সরকার তিনি লালন পালন করেছেন শেখ হাসিনাকে, এবং স্বয়ং শেখ হাসিনার মুখ দিয়ে কথা বেরিয়ে এসেছে যে তাদেরকে আমরা যা দিয়েছি তারা আজীবন মনে থাকবে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কথা এবং কাজের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রতি ভারতের একটা অ্যাগ্রেসিভ সুযোগ নেওয়ার একটা মানে প্রবণতা রয়েছে, এবং সেই প্রবণতা থেকে হয়তো ভারত তাকে শেল্টার দিয়েছে। তা ভারত উচিত ছিল তাকে, যেহেতু প্রতিবেশী দেশ, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভক্তি তৈরি হতে পারে, দ্বিধাদ্বন্দ্বতা তৈরি হতে পারে, ভারতের উচিত ছিল শুরুতেই তাকে না রাখা। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছিল যদি ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়, তাকে আশ্রয় না দেয়, তাহলে ভারতের যারা অন্য মিত্ররা অন্য দেশে আছেন তাদের কাছে পরিষ্কার একটা বার্তা চলে যাবে যে ভারত তাদের বিপদে পাশে দাঁড়ায় না। তাই ভারত পাশে দাঁড়িয়েছে এবং ভারত পাশে দাঁড়াবে শেখ হাসিনার, এমন একটা ইঙ্গিত কিন্তু শুরু থেকে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে প্রশ্নটি সেটি হলো, বাংলাদেশ কূটনৈতিকভাবে চিঠি দিয়েছে, আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে, দরজা উন্মুক্ত করেছে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ফেরত পাঠানোর। কিন্তু ভারত কি পাঠাবে? অর্থাৎ যেটি নিয়ে কথা হচ্ছে, ভারত এই শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দেবে নাকি নানা চুক্তির ফাঁকফোকর দিয়ে টিকে রাখবে? যদি আমি বলি, আমার কাছে যেটা মনে হয়, ভারত যেটুকু সুযোগ সুবিধা নিয়েছে সেই অনুযায়ী ভারত একটা তার প্রধান মিত্রকে সহসা ফেরত পাঠাবে, এটা আমার কাছে আপাতত বিশ্বাসযোগ্য মনে হয় না। তো কারণ হচ্ছে যে আমি যদি যার কাছে সুযোগ সুবিধা নিয়েছি তাকে যদি আমি অতি সহজে দিয়েই দিই, তাহলে তো অনেকটা নিমক হারামিকতার কাজ করা হলো। এই নিমক হারামিকতার জায়গাটায় ভারত যাবে কিনা এটা একটা বড় বিষয়। তবে আমার কাছে মনে হয় যে এই ফিরিয়ে আনার প্রক্রিয়াটা অনেক জটিল হবে এবং ভারত সহসা তাকে ফেরত দিতে চাইবে না। কারণ ভারত দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশের এইভাবে গণ অভ্যুত্থানের মধ্যে পালিয়ে যাওয়া নেতারা কিন্তু অনেক দেশে আশ্রয় নেয়, এবং সেই দেশগুলো কিন্তু তাদেরকে নিরাপদেই রাখে এবং সুযোগ সময় মতো তাদেরকে ব্যবহারও করে। সুতরাং একজন প্রধানমন্ত্রীকে যদি তার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া, তাকে যদি তারা রেখে দেন এবং তার মধ্যে দিয়ে যদি ভবিষ্যতে বাংলাদেশে আরো পরিবর্তন আনার যদি সুযোগ হয়, তাকে যদি, কারণ তাদের দল স্বপ্নও দেখছে যে একসময় হয়তো তিনি ফিরে আসবেন, আবার প্রধানমন্ত্রী তো নেবেন, তাহলে ভারত তো তার মিত্রকে দিয়ে আবার বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নেবেই। আপনি জানেন যে আয়াতুল্লাহ খামেনি তিনিও কিন্তু বহুদিন ধরে ফ্রান্সে পালিয়েছিলেন, পরে কিন্তু তিনি ইরানে ব্যাক করে এসছেন। সুতরাং দেশগুলো ফেরত দেয় না, কিন্তু তারা ব্যবহার করতে চায়। কারণ হচ্ছে পাওয়ার পলিটিক্স তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে চলে, প্রত্যেক রাষ্ট্র চায় যে তার ব্যক্তি হোক, ডিপ্লোমেসি হোক, যাকে হোক, তাকে দিয়ে যতখানি কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা যায় তারা সেই চেষ্টাই করবে, এবং ভারতও সেটাই করবে, খুব স্বাভাবিক। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এই প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাই। সেটি হলো যে বাংলাদেশে ছাত্র জনতার একটা চাপ আছে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপর চাপ আছে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে, কারণ আন্দোলনে তারা ছিল, তাদের পাশের জনকে গুলি করে মারা যেতে তারা দেখেছেন, সেই কারণে তাদের মধ্যে একটা চাপ আছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এবং বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে তারা নিজেরাও, যেটি অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন, তারা নিজেরাও জানে যে এটি খুব কঠিন কাজ, অর্থাৎ এই চুক্তির অনেক ফাঁকফোকর আছে যেগুলো দিয়ে ভারত চাইলেই শেখ হাসিনাকে রেখে দিতে পারবে, কিংবা 10 বছর ধরে এটি নিয়ে চিঠি চালাচালি করতে পারবে। বাংলাদেশ বলছে তারা চিঠি দিয়েছে, ভারত বলছে তারা চিঠি পেয়েছে। এরপরের স্টেপটা আসলে কি হবে সেটি কিন্তু একেবারেই ধোঁয়াশা থেকে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এই ছাত্রদের চাপ সামাল দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া দরকার ছিল, দিয়েছে, নাকি এটিকে ফলো আপ করার যে বিষয়গুলো থাকবে, অর্থাৎ বিভিন্ন সময় দর কষাকষির যে জায়গাগুলোতে কিংবা ভারতের সাথে যখনই আলোচনা হবে তখনই এই বিষয়টা জোর গলায় বলা, সেটি করবে? হ্যাঁ, ধন্যবাদ। আমার কাছে আমি এই বিষয়টার দুইটা দিক থেকে আমি এটাকে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। প্রথমত, এটা একটা অভ্যন্তরীণ দিক, সেটা হচ্ছে যে এই সরকার, যেটা আপনি অলরেডি বলেছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে এই সরকার। সো এই সরকারের একটা নৈতিক একটা বাধ্যবাধকতা আছে, একটা মোরাল অব্লিগেশন আছে টু ট্রাই the people who are involved in the atrocities. এখন দেখেন, এইটা তো মানে অনেক মারাত্মক, কতগুলো অপরাধ ছিল একেবারে অভ্যুত্থানের সাথে রিলেটেড। আপনি দেখেন যে 1500-র উপরে আপনার ছাত্র জনতা নিহত হয়েছেন, যাদেরকে মারা হয়েছে গুলি করে এবং ফোর্স ইউজ করে। এরপরে আপনার 400-র উপরে আপনার যারা আপনার অন্ধত্ব বরণ করছে এই রেভলিউশনের কারণে এবং এই গভর্নমেন্টের কারণে। এরপরে আপনার 20,000-এর উপরে আপনার ইনজুর্ড আছে। তো
এটা হচ্ছে একটা ইমিডিয়েট। আর 15 বছরের যে আপনার হচ্ছে ফিরিস্তি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা অলরেডি দেখেছেন যে গুম কমিশন তার একটি রিপোর্ট, প্রাইমারি একটা রিপোর্ট পাবলিশ করেছে, এবং সেখানে আপনার এর মধ্য দিয়ে শেখ হাসিনার যে এর মধ্যে ইনভলভ থাকার প্রমাণ মিলেছে, এবং এটার যে ভয়াবহতা সেটা হচ্ছে যে গুম কমিশন কিছু উল্লেখ করেছে। আমি বিবিসির একটা নিউজ পড়েছিলাম, সেখানে বলেছিল যে আপনার ঠোঁট সেলাই, আপনার তারপর হচ্ছে আপনার প্রাইভেট পার্টে আপনার হচ্ছে যে ইলেকট্রিক শক, এরপরে আপনার হচ্ছে যে সিমেন্টের বস্তা বেঁধে আপনার নদীতে ফেলে দেয়া, মানে একটা দুইটা না, অসংখ্য এরকম মানে পৈশাচিক কায়দায় আপনার হচ্ছে যে আপনার অসংখ্য মানুষকে, নিরপরাধ মানুষকে আপনার হচ্ছে যে তারা টর্চার করেছে। তো এত বিশাল আপনার হচ্ছে যে অপরাধের যে ফিরিস্তি, সেইটা একটা মোরাল একটা রাইট এস্টাবলিশ করে বাংলাদেশের জনগণের, যে এই সরকার এই অপরাধের সাথে সংশ্লিষ্ট শেখ হাসিনা সহ তার নেতৃত্বে যারা ছিলেন তাদের বিচার করাটা তাদের একটা মোরাল অব্লিগেশন। তো এই চিঠিটা দেওয়ার মধ্য দিয়ে অফিসিয়াল যে প্রসেসটা শুরু করেছে, সেটা হচ্ছে সেই দিক থেকে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশ গভর্নমেন্টের জন্য, এবং বাংলাদেশের জনগণের কাছে তার যে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার প্রতি এটা একটা ইতিবাচক একটা মেসেজ। কিন্তু ইন্টারেস্টিং যে এটা যে বাহ্যিক যে বাইরের যে দিকটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়া হচ্ছে রিমোট কোনো মানে বাংলাদেশের না, নেইবার না, ইমিডিয়েট নেইবার। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এই চিঠিটা দেওয়ার মধ্য দিয়ে ইন্ডিয়াকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে। এখন এই উভয় সংকটটা কেমন হতে পারে? প্রথমত হচ্ছে তার হচ্ছে যে তার এলাইকে, তার যে আমি বলি, অনেককে বলে থাকি যে আসলে শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়াকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছে, যে ইউ টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, and actually they took almost everything of our country. তো তার সেই এলাইকে প্রোটেক্ট করা এটা তার একটা দায়িত্ব। আবার অন্যদিকে যে সেই ইমিডিয়েট এলাই অফ বাংলাদেশ এবং তার এখানে বিজনেস থেকে শুরু করে ট্রেড থেকে শুরু অসংখ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, সেইটা ইন্ডিয়া কিভাবে ফেস করবে, এখানে একটা ইট উইল গিভ এ সিগন্যাল। সো ইন্ডিয়া ইজ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, যে আপনার ফেরত দেবে কি দেবে না এটা নিয়ে রশিদ ভাইরা আরো ভালো বলতে পারবেন, যে ইন্টারন্যাশনাল যে ল, বাইলেটারাল যে সমস্ত ল গুলো আছে, এগ্রিমেন্টস গুলো আছে, সেখানে আবার অনেক ফাঁকফোকরও থাকে। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে আমরা যেটা বুঝতে পারছি যে ইন্ডিয়া যদি 2013 সালে যে প্রত্যর্পণ আইনটি বাংলাদেশের সাথে ভারতের হয়েছে, সেখানে বলা আছে যে ভারত যদি কিংবা বাংলাদেশ যদি মনে করে যে এই আসামিকে, অর্থাৎ যাকে চাওয়া হচ্ছে তাকে ফেরত নিয়ে রাজনৈতিক কোনো উদ্দেশ্য সাধন করা হবে, তখন তারা চাইলে নাও দিতে পারে। এ ধরনের একটা ফাঁকফোক আছে তাদের জন্য। ওই ফাঁকফোকের কথা রশিদ ভাই অলরেডি বলেছেন, যে এই ফাঁকফোকের কারণে হয়তো ইন্ডিয়া এটাকে এড়িয়ে যাবে, কিন্তু আমি বলছি যে তার একটা লং টার্ম খেসারত কিন্তু তাকে দিতে হবে। যে ধরেন সে দিল না, হ্যাঁ, যে রাজনৈতিক বিভিন্ন ফাঁকফোকরটাকে ইউজ করে সে দিল না, কিন্তু না দিলে সেটা যে বাংলাদেশের সাথে তার যে ভবিষ্যৎ সম্পর্ক এবং তার যে মানে হচ্ছে যে সিরিয়াস যে বিষয়গুলো, যেটা হচ্ছে বিজনেস, ট্রেড, তারপরে আপনার হচ্ছে দুই দেশের মানুষের মধ্যকার যে সম্পর্ক, সমস্ত জিনিসগুলোকে আপনার হচ্ছে যে ইয়ে করবে, এফেক্ট করবে আপনার পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক মাইন্ডসেট ইন বাংলাদেশ। এটা সিরিয়াসলি ইট উড বি এফেক্টেড মিনস লাইক ইট দি ইন্ডিয়া বিরোধী, বিশেষ করে সরকার বিরোধী বিভিন্ন ধরনের আপনার হচ্ছে রিয়াকশন মানুষের ভিতরে তৈরি হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।